শুরুতেই রইল আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম, তারপরে দেখে নিচ্ছি বিস্তারিত। এবার কেন্দ্রের মোদী সরকারের কোপ পড়ল রেশন কার্ডে। অন্নদয় অন্ন যোজনা রেশন কার্ডে বরাদ্দ কমে ৩৫ কেজির বদলে মাত্র ৭ কেজি। মেয়াদ কমছে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকারের। মেয়াদ কমছে বাংলা সহ বহু রাজ্যের বিধানসভার। চালু হচ্ছে এক দেশ এক নির্বাচন, মেগা পরিকল্পনা মোদী সরকারের। কলকাতা বিমানবন্দর থেকে হটিয়ে দেওয়া হচ্ছে শুভেন্দুর নেতৃত্বে ১৩৬ বছরের বাঁকড়া মসজিদ। মাদ্রাসার আড়ালে বেআইনি কার্যকলাপ, রাজ্যের ১২ জেলায় চলছে, শুরু হলো ইন্সপেকশন। প্রথমে ২০০০, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা চুরি রাম মন্দির থেকে। রাম মন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তদের। ঋতব্রত শিবিরে যোগ দিলেন মমতার প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডল। অভিষেক ব্যানার্জির ছবি হটিয়ে দিলেন। রাজ্যে এবার ২৫০০ কোটি টাকা বিনিয়োগে ইস্পাত কারখানা গড়ে তুলছে সৌরভ গাঙ্গুলি। রাজ্যে শীঘ্রই পথে নামছে ৪৬২টি নতুন বাস, ঘোষণা পরিবহন মন্ত্রীর। আজ সোমবার থেকে রাজ্যে বাড়ছে বৃষ্টির মাত্রা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা রয়েছে জারি। বন্ধ ফের হরমুজ, ফের বাড়বে পেট্রোল ডিজেলের দাম, বাড়বে গ্যাস সিলিন্ডারের মূল্য। ইরানে মার্কিন হামলা, এক ভারতীয় নাবিকের মৃত্যু। আত্মসমর্পণের সুযোগ নেই, ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। সাথে সাথে গ্রেপ্তার, দেওয়া হবে ফাঁসি। বিস্তারিত প্রত্যেকটি খবর জানাবো আপনাদেরকে, শেষ পর্যন্ত জুড়ে থাকুন চ্যানেল রোজ বাংলার পর্দায়। দেশের অতি গরিব রেশন গ্রাহকের মুখের গ্রাস এবার কেড়ে নিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। তুলেই দেওয়া হবে অন্নদয় অন্ন যোজনা AAY ক্যাটাগরির কার্ড। এমনটাই উঠছে প্রশ্ন, কারণ জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। উল্লিখিত আইনের ৩ নম্বর ধারা সংশোধনের জন্য সংসদে বিল আনছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জেরে তা এক প্রকার অনায়াসে ভোটাভুটিতে পাস হয়ে যাবে। ফলে কমে যাবে দেশের প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল নাগরিকদের রেশনের চাল এবং গমের বরাদ্দ। মূল্য বৃদ্ধি, বেকারত্বের জ্বালা থেকে মুক্তির কোনো দিশা গত কয়েক বছরে দেখতে পায়নি আমজনতা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্কও। বিশেষত খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধির হার আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে রেশনের মাধ্যমে খাদ্যের অধিকারই প্রান্তিক মানুষের একমাত্র ভরসা। কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারের আনা খাদ্য সুরক্ষা আইনের ভিত্তিতে গণবন্টন ব্যবস্থায় রেশন দোকানের মাধ্যমে 2 শ্রেণীর নাগরিক বিনামূল্যের খাদ্যশস্য পেয়ে থাকেন। একটি হলো PHH রেশন কার্ডধারীরা এবং অন্যটি হলো অন্নদয় অন্ন যোজনা অর্থাৎ AAY ক্যাটাগরি রেশন কার্ডধারীরা। প্রথম ক্ষেত্রে অর্থাৎ যাদের PHH কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, তারা চাল গম মেলে ব্যক্তি পিছু মাসে 5 কেজি করে। অন্নদয় অর্থাৎ AAY ক্যাটাগরি রেশন কার্ড যাদের রয়েছে, পরিবার পিছু মাসে 35 কেজি চাল কিংবা গম মেলে। তা সে পরিবারে যত সদস্যই থাকুন না কেন। আইন সংশোধন করে এবার ওই পরিবার পিছু 35 কেজি চাল গম দেওয়ার পুরো ব্যবস্থাটাই বন্ধ করতে চলেছে মোদী সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে মাসে দেওয়া হবে মাথা পিছু ব্যক্তি পিছু 7 কেজি করে চাল বা গম। অর্থাৎ কোনো পরিবারে যদি 4 জন সদস্য থাকেন, তাদের প্রাপ্ত চাল বা গমের পরিমাণ এক ধাক্কায় 7 কেজি কমে যাবে। আর পরিবারে যদি 3 জন সদস্য থাকে, তাহলে রেশন কমে যাবে পরিবার পিছু এক ধাক্কায় 14 কেজি। আবার এমন নয় যে কোনো পরিবারে যদি 7 জন সদস্য থাকেন বা তার বেশি সদস্য থাকেন, তাহলে তারা 49 কেজি চাল গম পাবেন। তাদের ক্ষেত্রে কিন্তু সীমা বেঁধে দেওয়া হবে ওই 35 কেজিতেই। অর্থাৎ তখন ব্যক্তি পিছু হিসাবে বরাদ্দ বাড়াবে না মোদী সরকার। সেই মতোই আনা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা সংশোধনী বিল 2026। মেয়াদ কমবে পশ্চিমবাংলার নতুন বিজেপি সরকারের। মেয়াদ কমবে বাংলাসহ বহু রাজ্যের বিধানসভার। এক দেশ এক নির্বাচন নিয়ে এবার মেগা পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। 2029 সালেই কার্যকর হয়ে যাচ্ছে এক দেশ এক নির্বাচন। হঠাৎ যেন সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। গোয়ায় 2 দিনের বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত দিলেন ওই বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান PP চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশের 99% মানুষ চাইছে দ্রুত এক দেশ এক ভোট চালু হোক। এখনও 2029 সালের মধ্যে ওই আইন কার্যকর করা সম্ভব। এক দেশ এক নির্বাচন বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে। এই কমিটি দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার, প্রাক্তন প্রধান বিচারপতি, বিশিষ্টদের মতামত নিচ্ছে। কমিটির মাথায় বিজেপি সাংসদ PP চৌধুরী। আগে তিনি জানান, 2034 সালের আগে এক দেশ এক ভোট নীতি কার্যকর করা সম্ভব নয়। কিন্তু শনিবার তিনি হঠাৎ অবস্থান খানিকটা বদলে দিয়েছেন। তার ইঙ্গিত, যৌথ সংসদীয় কমিটি চেষ্টা করলে
চেষ্টা করছে যাতে বাদল অধিবেশনের আগে রিপোর্ট জমা করা যায়। সেক্ষেত্রে বাদল অধিবেশনে এই বিল সংসদে পেশ হতে চলেছে এবং 2029 সালেই কার্যকর করার চেষ্টা করছে মোদী সরকার। পিপি চৌধুরী সাফ বলে দিচ্ছেন, দেশের বিভিন্ন প্রান্তের নাগরিক সমাজের 99% প্রতিনিধি চাইছেন 2029 সালের মধ্যেই এক দেশ এক ভোট নীতি কার্যকর হোক ভারতে। এক দেশ এক নির্বাচন নীতি লাগু হলে কমপক্ষে 7 লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ সাশ্রয় হতে চলেছে। বিপুল পরিমাণ অর্থ দেশের সার্বিক বিকাশের জন্য খরচ করা হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকরী হবে বলে তিনি জানিয়েছেন। প্রথমে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গেই হবে, তারপর 100 দিনের মধ্যে সমস্ত পঞ্চায়েত পুরসভায় নির্বাচন হবে। প্রশ্ন হলো, একসঙ্গে লোকসভা এবং সমস্ত রাজ্যের ভোট কিভাবে সম্ভব? যৌথ সংসদীয় কমিটির প্রধান জানিয়েছেন, একবার আইন কার্যকর করার দিন ঠিক হয়ে গেলে বিধানসভা নির্বাচনগুলিকে লোকসভার সঙ্গে জুড়ে দেওয়া হবে। উদাহরণ হিসেবে বলা যায় 2030 থেকে 2033 পর্যন্ত যেই সমস্ত রাজ্যের নির্বাচন হবার কথা, সেই রাজ্যগুলিকে অল্প মেয়াদী বিধানসভা নির্বাচন করানো হবে এবং 2034 সালে লোকসভার সঙ্গে ফের নির্বাচন হবে। রাজ্যগুলির ভোটের আগেই যদি ঠিক করা থাকে যে বিধানসভার মেয়াদ 1 বছর বা 2 বছর বা 3 বছর, তাহলে অস্থিরতা তৈরি হবার প্রশ্ন নেই। পিপি চৌধুরী বলেছেন, সেটা মানতে হলে 2031 সালে বাংলা নির্বাচন ফের হতে চলেছে 3 বছরের মেয়াদের মধ্যে। অন্য একাধিক রাজ্যে সেটাই হতে পারে। কলকাতা বিমানবন্দর থেকে হটিয়ে দেওয়া হচ্ছে 136 বছরের বাকরা মসজিদ, বন্ধ করে দেওয়া হলো নামাজ। কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, দেখে নেব। প্রতিদিন দেশ বিদেশের বহু বিমানের ওঠানামা। সেই কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে রয়েছে বহু বছরের 136 বছরের পুরনো বাকরা মসজিদ। সেকেন্ডারি রানওয়ে সম্প্রসারণে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ওই মসজিদ, তাই এবার ওই মসজিদটিকে হটিয়ে দেওয়ার পদক্ষেপ করল রাজ্যের নতুন বিজেপি সরকার। আপাতত ওই মসজিদে গিয়ে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার থেকে। এ নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, সরকার কাউকে ধর্ম পালনে কোনো রকম বাধা দেবে না, তবে জাতীয় সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন বাংলাদেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, কলকাতা বিমানবন্দরের লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিকটে রয়েছে চীন এবং বাংলাদেশ। এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে এভাবে খুলে রাখা যায় না। আমরা তো কাউকে ধর্ম পালনে বাধা দিইনি। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, বন্দে মাতরমটা গাইবেন, কোনো অসুবিধা হবে না, সব ঠিক চলবে, সুন্দর চলবে। এ নিয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন, মসজিদে নামাজ বন্ধের জন্য কেউ রাস্তায় নামবেন না। বিমানবন্দরের নিরাপত্তার কারণে 136 বছরের পুরোনো বাকরা মসজিদ প্রার্থনা বন্ধ, সেই নিয়ে মুখ খুললেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। জানিয়েছেন, ধৈর্য ধরুন, শান্ত থাকুন, আইনের পথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। মসজিদ আমাদের ধর্মীয় ঐতিহাসিক ঐতিহ্য, তা রক্ষা করা আমাদের লক্ষ্য। রাজ্যের 12টি জেলার মাদ্রাসায় বিশেষ নজরদারি বা ইন্সপেকশনের নির্দেশ দিল রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তর। এর জন্য 18 জনের একটি কমিটি গড়ে তোলা হয়েছে। 15 জুলাই থেকে শুরু হচ্ছে ইন্সপেকশনের কাজ। 21 জুলাইয়ের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে। ওই রিপোর্টের ভিত্তিতে ওই সমস্ত জেলার মাদ্রাসাগুলিকে নিয়ে পদক্ষেপ করবে রাজ্য। মাদ্রাসার আড়ালে বেআইনি কার্যকলাপ 12 জেলায় চলছে ইন্সপেকশন। 12টি জেলা হলো কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। সরকারি নির্দেশিকা অনুযায়ী ওই 12 জেলার অস্বীকৃত আনএইডেড মাদ্রাসা, উভয় ধরনের অনুদানবিহীন মাদ্রাসাতে ইন্সপেকশন শুরু হচ্ছে। ইন্সপেকশনের কাজ করবে মাদ্রাসা শিক্ষা দপ্তর, মাদ্রাসা সার্ভিস কমিশন, সংখ্যালঘু বিষয়ক দপ্তরের শীর্ষ আধিকারিকরা। ওই ইন্সপেকশনে ছাত্রছাত্রীদের শিক্ষার মান, সুযোগ সুবিধা, মাদ্রাসার ভবনের অবস্থা, পরিকাঠামো, সিলেবাস, নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় খতিয়ে দেখা হবে। এরপর সমস্ত তথ্য দিয়ে রিপোর্ট পেশ করতে হবে। 21 জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের জমা দিতে নির্দেশ দিয়েছে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তর। রাম মন্দিরের চুরির ঘটনায় ইতিমধ্যেই 3 অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের জেরা করেই সামনে আসছে একের পর এক ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য। পুলিশি জেরায় 3 অভিযুক্ত করুণেশ পাণ্ডে, লবকুশ তিওয়ারি, অনুকল্প মিশ্রের দাবি, মন্দিরের দানের টাকা প্রথমে চুরি করতে শুরু করেন অবিনাশ শুক্লা। শুরুতে ওই টাকার অঙ্ক ছিল দিনে মাত্র 2000 টাকা। পরে চুরি চালাতে রীতিমতো দল গঠন করে তারা। চুরির পরিমাণ এক লাফে বেড়ে হয় দিনে 3 লক্ষ টাকা।
পুলিশের জেরার সামনে অভিযুক্তরা স্বীকার করেছে, শুরুতে চুরির পরিমাণ ছিল দিনে 2,000 টাকা, এরপর সেটা বেড়ে দাঁড়ায় প্রত্যেক দিন 15,000 থেকে 20,000 টাকা। সাহস যত বাড়তে থাকে টাকার পরিমাণ ততই বৃদ্ধি পায়। ধীরে ধীরে চুরির পরিমাণ বেড়ে দাঁড়ায় দিনে 3 লক্ষ টাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে, শুরুতে ওই চুরির সঙ্গে যুক্ত ছিলেন মাত্র 2 জন, পরে ধীরে ধীরে বাকিদের সঙ্গেও চুরির কথা ছড়িয়ে পড়ে। তখন তাদেরও দলে টেনে নেওয়া হয়। যেহেতু মন্দিরের টাকা গোনার পর কাউকে তল্লাশি করা হতো না, তাই অবলীলায় চুরি করত অভিযুক্তরা। জানা যাচ্ছে, টাকা চুরির পর শৌচাগারের পয় নিষ্কাশন লাইনের জন্য খোঁড়া গর্তে টাকা রাখা হতো। বাড়ি ফেরার সময় তারা টাকার বান্ডিলগুলি নিজেদের পকেট মোজার মধ্যে লুকিয়ে নিয়ে যেত। অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, ওই গর্তে একটি তাক তৈরি করা আছে এবং তার উপরে একটি ঢাকনা রয়েছে। এর ফলে এখানে কেউ সন্দেহ করতো না এবং চুরি করা টাকাও সুরক্ষিত থাকতো। সুযোগ বুঝে চুরি করা টাকা মন্দির চত্বরের বাইরে নিয়ে যেত তারা। অভিযুক্তরা এটাও জানাচ্ছে, যখন তারা প্রথমে চুরি শুরু করে তখন ধরা পড়ার ভয়ে কিছুটা ভীত ছিল তারা, তাই প্রথমে প্রত্যেক দিন 2,000 টাকা করে চুরি করত। বেশ কয়েকদিন ধরে কেউ তাদের কোনো প্রশ্ন করেনি, সন্দেহ করেনি, যেহেতু রাম মন্দিরের দানের টাকা। এরপরে নির্ভয়ে টাকার বান্ডিল চুরি করতে শুরু করে তারা। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে একদিনে 3 লক্ষ টাকা করে গায়েব করতে শুরু করে রাম মন্দির থেকে। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানাচ্ছে, শেষের দিকে যতটা সম্ভব টাকা গায়েব করার রীতিমতো একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল রাম মন্দিরে। যে সব থেকে বেশি চুরি করত সেই সব থেকে বেশি টাকা বাড়িতে নিয়ে যেত। লোভে তারা এতটাই মত্ত হয়ে ওঠে যে বুঝতেও পারেনি ওই টাকা ঈশ্বরের উদ্দেশ্যে দান করা। পুলিশের দাবি, টাকা চুরির ব্যাপারে অভিযুক্তদের এখনও কোনো অনুশোচনাই নেই। জিজ্ঞাসাবাদে সহজেই নিজেদের কুকীর্তির কথা অবলীলায় স্বীকার করছেন অভিযুক্তরা। মমতার প্রিয় কেষ্ট, এক সময়ে বীরভূমের বাক বেতাজ বাদশা, সে অনুব্রত মণ্ডল এবার যোগ দিলেন ঋতব্রত শিবিরে। তবে রাখছেন কার্যালয়ে মমতার ছবি, হটিয়ে দিচ্ছেন অভিষেক ব্যানার্জির ব্যানার। শিবির বদলাতেই কার্যালয় থেকে অভিষেক ব্যানার্জির ছবি হটিয়ে দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মমতা ব্যানার্জির শিবির ছেড়ে তিনি যুক্ত হলেন ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরে। শিবির বদলের পর শনিবারই তাকে বীরভূম জেলার সভাপতির দায়িত্ব দিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। আর রবিবারই বোলপুরে তার পার্টি অফিস থেকে অভিষেক ব্যানার্জির ছবি হটিয়ে দিয়েছেন তিনি, কিন্তু রয়ে গিয়েছে মমতার ছবি। এই ঘটনাকে কেন্দ্র করেই জল্পনা ছড়িয়েছে, তাহলে কি ঋতব্রত শিবিরে গেলেও তিনি মমতা ব্যানার্জিকেই মানছেন, সেই প্রশ্নই উঠছে। বোলপুরে নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় তৃণমূলের কার্যালয় রয়েছে। কার্যালয়ে ঢোকার মুখে ছিল মমতা অভিষেক ব্যানার্জির ছবি, কিন্তু রবিবার দেখা যায় মমতার ছবি থাকলেও অভিষেক ব্যানার্জির সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন তিনি। শিবির বদলের পর দলের ভরাডুবির কারণ হিসেবে আইপ্যাককে দায়ী করেছেন অনুব্রত মণ্ডল। এবার অফিস থেকে অভিষেক ব্যানার্জির ছবি সরানোয় জল্পনা, তাহলে কি অভিষেকের ওপর রাগ করে শিবির বদলের সিদ্ধান্ত নিলেন মমতার প্রিয় কেষ্ট? তবে কি মমতাকে যে মানছেন সেটা স্পষ্ট, কারণ অভিষেক ব্যানার্জির ছবি সরলেও কার্যালয়ে রয়েছে মমতা ব্যানার্জির একাধিক ছবি। তবে অনুব্রত মণ্ডল জানিয়েছে, আমি 1998 সালে কংগ্রেস ছেড়েছি, কিন্তু এখনও আমার বাড়িতে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর ছবি রয়েছে, মমতার ছবিও থাকবে কার্যালয়ে। রাজ্যে 2,500 কোটি টাকার বিনিয়োগে ইস্পাত কারখানা গড়ে তুলছেন সৌরভ গাঙ্গুলি। এর ফলে পশ্চিমবঙ্গের ইস্পাত উৎপাদন শিল্প আরও শক্তিশালী হবে। জানা গিয়েছে 18 থেকে 20 মাসের মধ্যেই কারখানাটি পুরোপুরি চালু হয়ে যাবে। বিজেপির পক্ষ থেকে প্রকাশিত একটি প্রচারপত্রে সৌরভ গাঙ্গুলির ওই কারখানার কথা তুলে ধরা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে ওই প্রকল্প পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা পালন করবে। যদিও এই কারখানা তৈরি বা প্রকল্পের সূচনা হয় 2023 সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গে একটি ইস্পাত কারখানা গড়বার পরিকল্পনার কথা তখন ঘোষণা করেছিলেন। পরিবহন মন্ত্রীর বড় ঘোষণা, রাজ্যে অতি দ্রুত পথে নামছে 462টি নতুন সরকারি বাস। এবার রাস্তায় নামছে নতুন সরকারি বাস। রবিবার মিনি সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর কথা ঘোষণা করেছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। প্রশাসন সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক চললে পুজোর আগেই বাসগুলি রাস্তায় নামবে। এদিকে পাহাড়ের জন্য আরও 40টি বাস চেয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC। তারা এই ব্যাপারে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। অপরদিকে বাগডোগরায় ব্রেক ফেল হওয়া NBSTCর বাসটি পরীক্ষা করল নিগম কর্তৃপক্ষ, তবে ওই বাসের চালককে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিন উত্তরকন্যায় দীর্ঘক্ষণ বৈঠক করেন পরিবহন মন্ত্রী। বৈঠকে তিনি ছাড়াও অর্থ পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাস্তায় নামছে 462টি নতুন সরকারি বাস। সেই তালিকায় থাকবে বাস, ইলেকট্রিক বাস, CNG বাস। এছাড়াও কয়েকদিন আগে শিলিগুড়ির রাস্তায় চালানোর জন্য 100টি বাস রাজ্য সরকারের কাছে চেয়েছে NBSTC। সেই সঙ্গে তারা পাহাড়ে আরও 20টি সাধারণ বাস এবং পাহাড়ে চালাবার জন্য 20টি ডিলাক্স বাস চেয়েছে রাজ্যের কাছে। সেগুলি
28 থেকে 30 সিটের। নিগমের এক আধিকারিক জানিয়েছেন, পাহাড়ের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক প্রভৃতি রুটে বাস চালানো হয়। ব্যাপক চাহিদা রয়েছে। নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে ওই বাসগুলি চেয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। ফের অশান্তির ছায়া বিশ্বজুড়ে, চিন্তায় ভারতও। ফের বারবার জ্বালানির দাম বৃদ্ধি পাবে, গ্যাস সিলিন্ডারের মূল্য। ফের বন্ধ হরমুজ প্রণালী। ইরানে ব্যাপক মার্কিন হামলা। পশ্চিম এশিয়া শান্তি অধরাই, বরং যত গড়াচ্ছে সময়, যুদ্ধের তেজ বাড়ছে তত। রবিবার ফের ইরানে একের পর এক হামলা চালালো মার্কিন সেনা। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার। যুদ্ধবিরতির যে বিষবাও জ্বলে তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেই নতুন করে শুরু হয়েছে সংঘাত। ভারতীয় সময় রবিবার ভোরে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালায় ইরান। তারপরে হরমুজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে তেহরান। জবাব দিতে দেরি করেনি মার্কিন সেনা। তাদের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের 140টি জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকা। তার মধ্যে রয়েছে মিসাইল, ড্রোন ভান্ডার, নৌবাহিনীর পরিকাঠামো, অস্ত্র ভান্ডার, যোগাযোগ ব্যবস্থা, উপকূল নজরদারির পরিকাঠামো। ঘটনাচক্রে এবারের সংঘাতের সঙ্গে জুড়ে গিয়েছে ভারতের নাম। জিএফএস গ্যালাক্সি নামে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটিতে অন্তত 11 জন ভারতীয় নাবিক ছিলেন। ইরানের হামলায় জাহাজটিতে আগুন লেগে যায়। 11 জনের মধ্যে 10 জন ভারতীয়কে নাবিককে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ। তার মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইরানের হামলার তীব্র নিন্দা শুরু করেছে, বিবৃতি দিয়েছে ভারত সরকার। আমেরিকার ভয়াবহ হামলার প্রতিবাদে পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধু দেশ বলে পরিচিত বাহরিন, কুয়েত, জর্ডন, কাতার, ওমানে ফের ব্যাপক হামলা শুরু করেছে ইরান। ইতিমধ্যেই চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। জানাচ্ছেন আদালতে করবেন আত্মসমর্পণ। আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। দেশে পা রাখলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, দেওয়া হবে ফাঁসি, বললেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। হাসিনা ঘোষণা করেছেন ডিসেম্বরে তিনি ফিরবেন বাংলাদেশের মাটিতে। তারপর থেকে বাংলাদেশের শোরগোল। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনিক কী পদক্ষেপ তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে গেলেও আত্মসমর্পণ করার সুযোগ পাবেন না শেখ হাসিনা, বরং আওয়ামী লীগ নেত্রী বাংলাদেশের পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। রবিবার এমনটাই দাবি করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, হাসিনা চাইলেও সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। তার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। আমিনুলের কথায়, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণ নির্বাসনে রয়েছেন। তাকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ ভারত সরকারের কূটনৈতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, আর এক্ষেত্রে দেশে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে হাসিনার সরকার যে কঠোর নীতি প্রয়োগ করেছিল তাতে নাকি 1400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় শুধু হাসিনা বা তার ঘনিষ্ঠ নেতারাই নন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভূমিকাও খতিয়ে দেখছে বাংলাদেশ প্রশাসন। আমিনুল জানিয়েছেন, এই নিয়েও তদন্ত চলছে। বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। রাজ্য জুড়ে আজ থেকে বাড়ছে বৃষ্টির মাত্রা। মৌসুমি অক্ষরেখার অবস্থান পরিবর্তনের জেরে আজ সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 ঘন্টায় 70 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত হবে এই দুটো জেলায়। এজন্য দেওয়া হয়েছে কমলা সতর্কবার্তা। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ ভারী বৃষ্টিপাত হতে পারে গোটা উত্তরবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আজকে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। উত্তরবঙ্গের নিচের অংশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সোমবারের জন্য। রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে দমদমে 40 মিলিমিটার। উত্তরবঙ্গে সবথেকে বৃষ্টি বেশি হয়েছে রবিবার সকালের মধ্যে কোচবিহারের পুন্ডিবাড়িতে বৃষ্টিপাতের মাত্রা 90 মিলিমিটার। সার্বিকভাবে বর্ষাকালে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আপাতত স্বাভাবিক রয়েছে।